70 বছর আগেও চীনের সমুদ্রে প্রতিদিন ভেসে বেড়াতো মানুষের লাশ। তারা হংকং পৌঁছানোর চেষ্টা করত এক ভালো জীবনের আশায়। সে সময় চীনে দুবেলা খাবারও নিশ্চিত ছিল না। স্কুলে যেতে হলে বিশেষ অনুমতি নিতে হতো। মানুষরা বেঁচে থাকার শেষ আশা হারিয়েছিল। কমিউনিজম ধীরে ধীরে দেশটাকে ধ্বংস করছিল, কিন্তু মাত্র 40 বছরে চীন কিভাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠল, সে প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে। নেপোলিয়ন বলেছিলেন, চীন একটা ঘুমন্ত দৈত্য। চীন যখন ঘুম থেকে উঠবে গোটা পৃথিবী নড়ে যাবে। আজ চীনের জিডিপি $18 ট্রিলিয়ন। সাংহাই, চংকিং, সেনজেন এই শহরগুলো আমেরিকা ও ইউরোপকেও হার মানায়। কিন্তু কিভাবে চীন এত দ্রুত উন্নতি করেছে? 1937 সালে জাপান চীনের উপর আক্রমণ করে। একদিনে 2 লক্ষ চাইনিজ নারীকে ধর্ষণ করা হয়। লক্ষ লক্ষ মানুষ মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনে শুরু হয় গৃহযুদ্ধ। শেষে কমিউনিস্টরা ক্ষমতায় আসে, কিন্তু জনগণ যে আশা নিয়ে তাদের সমর্থন করছিল তা দুঃস্বপ্নে পরিণত হয়। মাও সেতুং চীনের অর্থনীতি ধ্বংসের পথে নিয়ে যান। তার গ্রেট লিপ ফরওয়ার্ড এবং কালচারাল রেভলিউশন প্রায় 4 কোটি মানুষের মৃত্যু ঘটায়। কৃষকরা বাধ্যতামূলক সরকারি পরিকল্পনা অনুসরণ করলেও খাদ্য উৎপাদন বাড়ছিল না। 4 পেস্ট ক্যাম্পেইনের কারণে চড়ুই হত্যার ফলে ফসল পঙ্গপালে আক্রান্ত হয়। এতে দুর্ভিক্ষ ও দারিদ্র্য আরও বেড়ে যায়। 1773 সালে চীনে চিং রাজবংশ শাসন করছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে ব্যবসা শুরু করতে চেয়েছিল। চাইনিজরা প্রথমে প্রত্যাখ্যান করলেও পরে সীমিত অনুমতি দেয়। কিন্তু ইংরেজরা চা আমদানি করার বিনিময়ে চীনে আফিম বিক্রি শুরু করে। যুব সমাজ আফিমের নেশায় বুঁদ হয়ে যায়। চীনের প্রথম আফিম যুদ্ধ 1839 সালে শুরু হয় এবং ইংরেজরা জিতে হংকং দখল করে। এটি চীনের 100 বছরের অপমানের শুরু। চীনের অর্থনীতি ক্রমেই দুর্বল হয়ে পড়ে। আন্তর্জাতিক বাণিজ্যের দরজা বন্ধ হয়ে যায়। দেশটি বারবার যুদ্ধের শিকার হয়। 1949 সালের পর চীনের মানুষদের আশা ছিল নতুনভাবে উঠে দাঁড়ানোর, কিন্তু মাওর নীতির কারণে দেশ ধ্বংসের পথে। 1976 সালে মাও মারা গেলে দেং জিয়াওপিং গ্রামে নির্বাসিত অবস্থান থেকে ফিরে আসেন। দেং জানতেন, চীনের অর্থনীতি ঘুরিয়ে দিতে হলে বিদেশি বিনিয়োগ, প্রাইভেট উদ্যোগ এবং বাজারের স্বাধীনতা দরকার। তিনি গুয়াংঝুতে বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করেন। শেনজেনকে হংকংয়ের কাছাকাছি রাখা হয়। স্থানীয় উদ্যোক্তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। বিদেশি বিনিয়োগ আসে। ছোট ব্যবসা থেকে বড় শিল্প সব উন্নতি লাভ করতে শুরু করে। চীনের শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হয়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। যুব সমাজকে বিদেশে পাঠানো হয়। যারা দেশে ফিরে আসে তারা ব্যবসা, সায়েন্স ও প্রযুক্তি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে থাকে। 1982 সালে শিক্ষার হার ছিল মাত্র 6.5%, যা 2025 সালে 15 থেকে 24 বছর বয়সের শিক্ষার হার 100%। এভাবেই চীনের যুব সমাজ দেশকে বিশ্বমানের প্রযুক্তি ও ব্যবসায়িক শক্তি হিসেবে গড়ে তোলে। চীনের বিশেষ অর্থনৈতিক জোনগুলোতে ট্যাক্স মুক্ত সুবিধা দেওয়া হয়। শেনজেন, ঝেজিয়াং প্রভিন্সের বেসরকারি উদ্যোগগুলো দ্রুত প্রসারিত হয়। 1979 সালের মধ্যে প্রায় 1.3 লাখ প্রাইভেট বিজনেস গড়ে ওঠে। হংকংয়ের কাছাকাছি থাকার সুবিধা নিয়ে উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি পায়। বিদেশি কোম্পানি যেমন সনি, প্যানাসনিক, এলজি, স্যামসাং চীনে ফ্যাক্টরি স্থাপন করে। চীনের লেবার কস্ট কম। বিশেষ অর্থনৈতিক জোনে রয়েছে ট্যাক্স সুবিধা। তাই চীন ধীরে ধীরে বিশ্বের ফ্যাক্টরি হিসেবে পরিচিতি লাভ করে। চীন এখন প্রযুক্তি ও অবকাঠামোতে বিশ্বের মধ্যে শীর্ষে অবস্থান করছে। দেশটিতে রয়েছে 50,000 কিলোমিটার বুলেট ট্রেন নেটওয়ার্ক। বিশ্বের স্মার্টফোন শিল্পের 48% চীনের দখলে। দেশের 80 কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে আনতে সক্ষম হয়েছে চীন। চীনের ইতিহাসে দেখা যায়, সঠিক পরিকল্পনা, শিক্ষা, বিনিয়োগ এবং নেতৃত্ব দিয়ে যে কোনো দেশই উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। দেং জিয়াওপিং প্রমাণ করেছেন, কঠোর বাস্তবতার মধ্যেও স্বপ্ন দেখানো যায় এবং সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নিতে পারে। চীনের এই ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন আমাদের শেখায়, স্বপ্ন, ভীষণ এবং কঠোর পরিশ্রমের সমন্বয়ে ইতিহাস পরিবর্তন সম্ভব। যদি চীনের এই গল্প আপনাদের অনুপ্রেরণা দেয়, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। মন্তব্য করে জানাতে পারেন, বাংলাদেশও কি এই মডেল অনুসরণ করে এগিয়ে যেতে পারবে অর্থনৈতিকভাবে?